দফায় দফায় এনআইএর অভিযানের পরও বন্ধ নেই বাঁকা পথে ভারতে প্রবেশ করার ক্রিয়াকলাপ। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম সীমান্তকে ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রবেশ করছে ভারত ভূখণ্ডে। ফের এর প্রমাণ মিলল বৃহস্পতিবার। সাব্রুম থানার পুলিশ আটক করে আয়ান আলম ওরফে আল আমিন নামের বছর 25-এর এক যুবককে, যার জন্মস্থান পাকিস্তানের করাচি। এদিন বিকেলে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সাব্রুমের জলেফা এলাকায়। সঙ্গে সঙ্গে তাকে এলাকাবাসী আটক করে খবর দেন সাব্রুম থানায়। খবর পেয়ে পুলিশ আয়ানকে আটক করে নিয়ে আসে সাব্রুম থানায়। সাব্রুম থানায় বিভিন্ন গোয়েন্দা বিভাগ টানা প্রায় 4 থেকে 5 ঘন্টার জেরা করে ধৃত আয়ান আলমকে। পুলিশি জেরায় আয়ান জানায় তার জন্ম পাকিস্তানে, তবে তার বাবার মূল বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মায়াপুরে। বিগত প্রায় 30 বছর আগে ভারত হয়ে অবৈধভাবে পাকিস্তানে চলে যান তার বাবা মা। সেখানে করাচিতে জন্ম হয় আয়ানের। পুনরায় অবৈধভাবে 2011 সালে আয়ানকে নিয়ে তার বাবা চলে আসে বাংলাদেশ, কিন্তু তার মা সহ তার আরও 4 ভাই এবং 4 বোন থেকে যায় পাকিস্তানে। কিছুদিন বাংলাদেশে থাকার পর পুনরায় বন্ধুবান্ধব সহ আয়ান বাঁকা পথে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং দক্ষিণ ভারতের কেরালাতে গিয়ে অবৈধ ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে সেখানে কাজ করতে থাকে। এরপর চলে আসে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে, সেখানে যুক্ত হয় ব্যবসায়। দীর্ঘদিন দিল্লি থাকার পর চলতি বছরের 20 ফেব্রুয়ারি আয়ান কাশ্মীর চলে যায় অবৈধভাবে পাকিস্তানে যাওয়ার লক্ষ্যে। তাকে ফিরে আসতে হয় পুনরায় দিল্লিতে। দিল্লি স্টেশনে নামতেই চলতি বছরের 15 মার্চ দিল্লি স্পেশাল ব্রাঞ্চ স্টেশনে আটক করে আয়ানকে। 1 মাস টানা জেরার পর 15 এপ্রিল আয়ানকে নাকি ছেড়ে দেওয়া হয় এবং বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বলা হয়। দিল্লি থেকেই আয়ান আগরতলা এবং বাংলাদেশের দালালদের মোবাইল নম্বর সংগ্রহ করে কথা বলে তাদের সঙ্গে। এরপর দিল্লি থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসে আগরতলা। আগরতলা থেকে সকাল 10টার ট্রেনে আয়ান রওনা দেয় সাব্রুমের উদ্দেশ্যে। দালালদের সঙ্গে পুনরায় কথা বলে আয়ানকে তারা মনুবাজার স্টেশনে নামতে বলে। মনুবাজার যাওয়ার পথেই জলেফা আটকা পড়ে সে। সাব্রুম থানার পুলিশ জানায় তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল, ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র। সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে সাব্রুম সহ গোটা রাজ্যের সিংহভাগ এলাকা বেষ্টিত কাঁটা তারের বেড়ায় রয়েছে বিএসএফ এর কড়া প্রহরাও। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন সড়ক পথগুলি রয়েছে পুলিশের চেকিং সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এত কিছুকে ডিঙিয়ে প্রতিদিন রাজ্যের বিভিন্ন সীমান্ত জায়গা দিয়ে অবাধে চলছে অবৈধ অনুপ্রবেশকারী। दिल्ली से। हाँ? दिल्ली से। कहाँ जा रहा था? बांग्लादेश की तरफ, गया नहीं। इलीगल जा रहा था? जी, जाने वाला था। घर कहाँ पर है? पर गया नहीं। घर कहाँ पर है? घर बांग्लादेश में ही पड़ता है। हाँ? 10 साल से जा नहीं रहा हूँ बांग्लादेश। तेरा असली घर कहाँ पर है? असली घर बांग्लादेश में पड़ता है। मैं 10 साल से नहीं जा रहा हूँ सर। अभी जाने वाला था इलीगल, पर गया नहीं। क्या नाम है? मेरा नाम अयान है, मोहम्मद अयान आलम। डैडी का घर कहाँ पर है? डैडी का घर ब्राह्मणबाड़ी है। और मम्मी का? ब्राह्मणबाड़ी में। तो अभी बोला पाकिस्तान में है? वो अभी वहाँ पे है। वो 1988 में वहाँ चले गए थे। कहाँ? मेरी मम्मी पाकिस्तान में। अभी जब से वहीं पे वो आए नहीं। तो आज कहाँ जाने वाला है? आज बांग्लादेश जाने वाला था, पर गया नहीं। आज के बिकाल बेला আয়ন আলম কইয়াছে একটা ছেলে দিয়ে সন্দেহজনকভাবে জলেফাতে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইয়া থানারে খবর দিয়েছে। থানার পুলিশ গেছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কইয়াছে এক সময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তানে, তারপরে আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে। তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম, পাকিস্তানে যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না, গিয়েছিল জেলে ঢুকবো। তখন তার বাবা আবার 2011 সালে এই ছেলেটাকে নিয়ে আসেরা বাংলাদেশে রিটার্ন করছে। কিন্তু তার মা এবং তার আরও 4 ভাই, আরও 4 বোন, এটা তারা পাকিস্তানে রয়ে গেছে। শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে। তো বাংলাদেশে শিফট হওয়ার পরে
2014 সালে গত 2014 সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়েছিল ভারতে কাজ করার জন্য। তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে। তো ইন্ডিয়াতে ঢোকার পরে সে কেরালাতে ছিল একটা কোম্পানিতে কাজ করতো, প্রায় 2 বছর নাকি ওইখানে কাজ করছে। তারপরে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে, ওইখানে প্রচুর বাংলাদেশি আছে, তারা চেনাশোনাও আছে। এইভাবে কন্ট্যাক্ট করানোর পরে তারা আবার দিল্লিতে গেছে। তো দিল্লিতে গিয়ে সে ওই ভাঙ্গাচুরা কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া এই কাজগুলি বলে করতো দিল্লিতে। তো সেখান থেকে অনেকদিন থাকার পরে তার মনে আইছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাব। তো মার্কাসে পাকিস্তানে যাইব গিয়ে 2000 এই বছরই 20/2/24 মানে ফেব্রুয়ারির 20 তারিখে সে কাশ্মীরে গেছে। কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রস করে পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার, কিন্তু ওইখানে কোনো স্কোপ পাওয়া গেছে না বিধায় সে আবার ব্যাক করছে 15/3/2024 নিউ দিল্লিতে। তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে। ওইখান থেকে ডিটেন করানোর পরে তারে 1 মাস, এটা হলো সব তার কথা, কিন্তু আমরা সবগুলি ঘটনাই ভেরিফাই করছি, কিন্তু এটা তার বক্তব্য যেটা। তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা 1 মাসের মতন তারা হেফাজতে রেখে সেটা জিজ্ঞাসাবাদ করছে। করোনার পরে গত 15/3/2024 এই আটকাইছে তারে নিউ দিল্লিতে। আর 15/4/2024 তারা 1 মাস রাখার পরে কইছে যে তুমি বাংলাদেশি, আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি, তো তুমি বাংলাদেশে যাইতে হইব, তুমি এখানে থাকতে পারত না, এনিহাও তুমি বাংলাদেশে যাইতে হইব। তো তারে নাকি স্পেশাল ব্রাঞ্চের তারে টিকিট করে সেটা নাকি কইয়া দিয়েছে আগরতলা যাও, আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমাদের ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাঠাইছে। 18 তারিখ রাত্রে 12টা-1টার সময় সেটা ট্রেনে তারা আগরতলা সে পড়ছে। তো ওই দিল্লি থেকেই নাকি কিছু টাউটের নাম বাংলাদেশের কইয়া দিছিল, ফোন নাম্বার দেওয়া দিছিল, ওই নাম্বারে যোগাযোগ করার লেগে যে আগরতলা গিয়া পুষলে টাউটের সঙ্গে কথা বলে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যাবে। তো তার সঙ্গে কত টাকা জানি ছিল, 5-7 হাজার টাকা মনে আছে। তো এবার সে এখানে আওয়ার পরে বাংলাদেশের টাউটের সঙ্গে ফোনে কথা হয়েছে যে তুমি সাবরুম আইও। তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধরে সেটা সাবরুম আইছে। তো সাবরুম আওয়ানোর পরে টাউটের লোকের যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগরতলার দিকে। তো এরপরে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একজনে কইছে যে মনোবাজারে আয়ো। তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি জলাপাতে আটকাইছে। তো এই হলো ঘটনা, কিন্তু ঘটনাটা আমরা এটা তো তার বক্তব্য। এখন তার মোবাইল সিজ করা হয়েছে, তার জিনিসপত্র কিছু আছে, তার সঙ্গে আধার কার্ড আছে, ইন্ডিয়ান আধার কার্ড। তো এটার ব্যাপারে তার বক্তব্য হইল দিল্লিতে অনেক এজেন্সি আছে, অনেক লোক আছে, তারা পরিচিত, এমন বাংলাদেশ থেকে যারা আইয়ে তাদেরকে আধার কার্ড করিয়া দেওয়া হয় ওই টাকার বিনিময়ে। 1,5-2 হাজার টাকা দিলে আধার কার্ড করিয়া দেওয়া হয়। তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি, এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেব, নিয়ে আসা রিমান্ডে আনো, আরও ইন্টারোগেশনের দরকার আছে। যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে, পাকিস্তানে ছিল, তার জন্ম পাকিস্তানে, আবার বাংলাদেশে আছে। তবে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করব। ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমরা নেব। থ্যাংক ইউ। ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন, NE8 নিউজ।